তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, সাজেশানের সঙ্গে প্রশ্নের উত্তরও থাকছে। দেখো, প্রথমে সাজেশান বুঝে নাও, তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিই। ডিএসসিসি 1 পেপারে 75 নম্বরের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকবে। তোমাদের 20 নম্বরের সর্বোচ্চ বড় প্রশ্ন, তার নিম্নে 10 নম্বরের প্রশ্ন, তার নিম্নে 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের দুটো, 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং মিনিমাম পাস করার জন্য তোমাদের 23 নম্বর পেতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং পাসিং মার্কস। এবারে প্রথমে সাজেশান, তারপরে প্রশ্নের অ্যান্সার তোমরা দেখবে। সাজেশান দেখো, প্রথম মডিউল 1 থেকে যেগুলো 10 বা 20 নম্বরের জন্য তৈরি করবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো স্বাধীনতা সাম্য সম্পর্কযুক্ত? আলোচনা করো, অর্থাৎ স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। নেক্সট আছে সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। কর্তৃত্ব ও ক্ষমতা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট আছে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী। পরের প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতা আলোচনা করো। দেখো, এই 8টা প্রশ্ন এখানে ভালো করে প্রথমে দেখে যাবে এবং বাকিগুলো যদি সময় পাও, দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, যেমন জাতি রাষ্ট্রের পার্থক্য আছে, ওটাই দেখতে পারো। মডিউল 2 থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রথমের দিকে প্রশ্ন দেখো, যে প্রথম প্রশ্ন আছে জন রলস কীভাবে বন্টনাত্মক ন্যায় বিচারে সাম্য ও সমাধান বোঝার প্রচেষ্টা করেছেন, আলোচনা করো বা ব্যাখ্যা করো। 23-এ এসেছে প্রশ্নটা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রলসের ন্যায় সম্পর্কে ধারণা বা রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। তারপরে প্রশ্ন, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্ব। পরের প্রশ্ন কি আছে দেখো, ডেভিড হেল কিভাবে সংরক্ষণমূলক ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। নেক্সট, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদ। গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার প্রকারভেদ মানে বিভিন্ন প্রকার আলোচনা করো। এই 6টা ভালো করে দেখবে তোমরা এখানে। তারপরে আছে কর্তৃত্ববাদ, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য এবং 8, 9, 10 এগুলো এক্সট্রা প্রশ্ন হিসাবে আমি রেখেছি সাজেশানে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমের দিকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক। নেক্সট হচ্ছে জাতির ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, স্বাধীনতার সনাতনী ধারণা, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক। এই 6টা প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাকি কয়েকটা 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে, দেখতে পাচ্ছ। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। তারপরে অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, প্রতিরোধের অধিকার। তারপরে অজ্ঞানতার পর্দা সম্পর্কে রলস। তারপরে কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে দেখো নানা ত্রুটি সত্ত্বেও কর্তৃত্ববাদের নির্দিষ্ট সুবিধা। এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এবং আরেকটা বিশেষ ব্যাপার আছে তোমাদের এখানে, যে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে একটি মডেল প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হয়েছে। বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটোতেই আছে, যেমন পরীক্ষার প্রশ্ন তোমাদের থাকে। দেখো, মডেল প্রশ্নপত্রটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমি তোমাদের সঙ্গে প্রশ্নের উত্তরগুলো শেয়ার করব। আগে তোমরা এই সাজেশান বুঝলে, এবার মডেল প্রশ্নপত্র দেখো, তারপরেই আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনায় আসছি। দেখো, এবারে তোমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। যেমন প্রথমেই মডিউল 1 থেকে আছে রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। আর এতগুলো প্রশ্নের অ্যান্সার আলোচনা করা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের দেখতে হবে। তবে কিভাবে অ্যান্সার লেখা আছে দেখো, যেমন উদারনীতিবাদ
বর্তমানে একটি জনপ্রিয় মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। উদারনীতিবাদ বা লিবারিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার কথাটির অর্থ স্বাধীন, সুতরাং উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তির স্বাধীনতার মতবাদ। এইভাবে অ্যান্সার লিখতে হয়। অর্থাৎ যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্ব বিকাশের প্রধান উপায় বলে মনে করে তাকে বলে উদারনীতিবাদ। এই মতবাদ রাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদের সোচ্চার, অন্যদিকে তেমনি মানুষের স্বাধীনতার জয়গানে মুখর। তাই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে বলেছেন, মানুষ তার নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সম্পূর্ণ স্বাধীন। উদারনীতিবাদের মূল সূত্র হলো এই ব্যক্তি স্বাধীনতা। এবার উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্য। প্রথমেই আছে পয়েন্ট ব্যক্তি স্বাধীনতা, পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, রাজনৈতিক সাম্য, নিরপেক্ষ আদালত, বহুদলীয় ব্যবস্থা, অর্থনৈতিক স্বাধীনতা, শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তন। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে। সমালোচনা আছে দেখতে পাচ্ছ, তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ। পরের প্রশ্নের উত্তরে আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে এবং তোমরা যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, বা তোমরা যদি কোনো সেমিস্টারে আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে স্বাধীনতা ও সাম্যের যে সম্পর্ক, এটাও একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মুক্তি ও সাম্যের মধ্যে সম্পর্ক, এইভাবেও আসতে পারে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, তারপরে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক মূল পয়েন্ট। সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে সম্পর্ক পরস্পর বিরোধী, সম্পর্ক পরস্পর বিরোধী নয়, এইভাবে আলোচনা করতে হবে। শেষে মূল্যায়ন দিয়ে শেষ। এবার আছে সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। দেখো এখানে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন টাইপের লিখতে হবে, তারপর প্রাথমিক যুগে সার্বভৌমিকতার ধারণা, তারপরে আছে দেখো আধুনিক যুগে সার্বভৌমিকতার পরিবর্তন ও বিবর্তন, সেখানে জনগণের সার্বভৌমিকতা, আইনগত থেকে রাজনৈতিক সার্বভৌমিকতার পরিবর্তন, আন্তর্জাতিক সংগঠনের প্রভাব, তারপরে বিশ্বায়ন ও পারস্পরিক নির্ভরশীলতা, এইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। তারপরে আঞ্চলিক সংস্থার প্রভাব, আধুনিক দৃষ্টিভঙ্গি, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ। এবারে একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য অর্থাৎ আইনের গুরুত্ব পড়লেও এই প্রশ্নের অ্যান্সারটাই তোমাদের লিখতে হবে। তাৎপর্য আর গুরুত্ব কিন্তু একই জিনিস, দেখতে পাচ্ছ। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। এটা তোমাদের আমি মডিউল 1 থেকে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করলাম, এবার মডিউল 2 থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর শেয়ার করতে চাই। প্রতিটা প্রশ্নের উত্তর আমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আমাদের সঙ্গে, ঠিক আছে? অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দেখো আমাদের মডিউল 2 দেখো মডিউল 2 রলস কীভাবে বন্টনাত্মক ন্যায় বিচারের যে ব্যাপারটা আছে প্রশ্নটা বললাম, ওটা রলসের ন্যায় তত্ত্ব যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রেও একই অ্যান্সার লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপর নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এটা দেখো অ্যান্সারটা দেখে নাও। নাগরিকতার উদারবাদী তত্ত্ব দেখছো, নাগরিকতার এটা উদারবাদী তত্ত্ব আছে, এটা হচ্ছে নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এটা হয়ে গেল। এবারে 5 নম্বরের প্রশ্ন আমাদের এইভাবেই লিখতে হবে 100 শব্দের মধ্যে। আজকে তোমাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তরও শেয়ার করলাম, আর যে সাজেশান বললাম ওই সাজেশানগুলো ফলো করে যাবে। আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে।